শত শত বছর ধরে একটা প্রজন্মর পরে আর একটা প্রজন্ম গল্প কাহিনীতে শুনে আসছে একটা সোনার পাহাড় আছে। সেই পাহাড়টা একটা মায়াবী শক্তি পাহারা দিয়ে রাখে, কেউ সেখান থেকে কখনো সোনা নিয়ে ফিরতে পারেনি। আজ পর্যন্ত যারা সেখানে সোনা নিতে গেছে কেউ বেঁচে ফিরেনি, সবাই মারা গেছে। সোনা উদ্ধারের এই লড়াইয়ে হাজার হাজার মানুষ মারা গেছে। শেষ পর্যন্ত সেই সোনা কে পায়, আজকে সেই গল্প নিয়ে এক্সপ্লেন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি থাঙ্গালান। সালটা 1850, বেঙ্গালুরু। বর্তমানে যে শহরের নাম বেঙ্গালুরু। ইনি হচ্ছে মিস্টার ক্লাইমেন্ট। এখানকার জমিদার মিস্টার ক্লাইমেন্টের বাবাকে বলে ওইখানে যারা স্বর্ণ তুলতে গেছে এখন পর্যন্ত কেউ বেঁচে ফিরেনি। ওখানে একটা মায়াবী শক্তি কাজ করে, সেই মায়াবী শক্তি সেখানকার স্বর্ণগুলোকে সবসময় পাহারা দিয়ে রাখে। যখনই কেউ স্বর্ণ নিতে যায় মায়াবী শক্তি তাদেরকে শেষ করে দেয়। দয়া করে আমাদেরকে ওখানে স্বর্ণ নিতে যেতে বলবেন না, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা ওইখানে যেতে পারবো না বলেই সে চলে যায়। কিন্তু মিস্টার ক্লাইমেন্ট মনে মনে ঠিক করেই নিয়েছে যেভাবেই হোক সে স্বর্ণ নিয়েই ছাড়বে। এরপর আমাদেরকে উত্তর আরকোটের ছোট্ট একটা গ্রাম ভেরপুর দেখানো হয়, যেখানে সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে কাজে যাচ্ছে। সবাইকে সকাল সকাল কাজে যেতে দেখে পার্বতী তার স্বামীকে বকাবকি করে কেন সে কাজে না যেয়ে এখন পর্যন্ত ঘুমিয়ে আছে। থাঙ্গালান তার 3 মেয়েকে কোলের মধ্যে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। থাঙ্গালানের 3 মেয়ে, 1 ছেলে। থাঙ্গালান ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল। সে কি স্বপ্ন দেখছিল, কেন দেখছিল সেটা মুভির শেষে জানতে পারবেন। পার্বতী থাঙ্গালানকে ডাকতে থাকলে থাঙ্গালান স্বপ্নের ক্যারেক্টার ভেবে পার্বতীকে ছুরি ধরে বসে। পার্বতী চিৎকার করে বলতে থাকে, আরে কি করছো, মেয়েরা তো ভয় পেয়ে যাবে। যাই হোক, এরপরে তারা সবাই মিলে কাজের উদ্দেশ্যে বের হয়। ইনি হচ্ছে গ্রামের পণ্ডিত। পুজো শেষে সব ছেলে মেয়েদেরকে বলছে কি করা যাবে আর কি করা যাবে না। হা করে তাকিয়ে থেকে যে পণ্ডিতের কথাগুলো শুনছিল এটা হচ্ছে থাঙ্গালানের বড় ছেলে আশুকা। পার্বতী আর থাঙ্গালান আশুকাকে ডাক দিলে সবাই মিলে মাঠে যায়। মাঠে যেয়ে প্রার্থনা করে ধান কাটতে শুরু করে। থাঙ্গালানি শুধুমাত্র নিজের জমিতে ফসল চাষ করে আর বাকি সবাই জমিদারের হয়ে মজদুরি করে। এরই মধ্যে জমিদার মাঠে আসে। থাঙ্গালানের মেয়ে বলে, বাবা, জমিদারের এত জমি আর আমাদের এত কম কেন? থাঙ্গালান বলে, একসময় এই জমিগুলো আমাদের পূর্বপুরুষেরই ছিল। ইংরেজরা কর উঠানোর নামে অবৈধভাবে এই জমিগুলো জমিদারকে দিয়ে দেয়। ধান কাটা শেষ হতে হতে রাত হয়ে যায়। থাঙ্গালান ঘরে না ঘুমিয়ে মেয়ে আর স্ত্রীকে নিয়ে সেখানেই শুয়ে পড়ে। মেয়েরা জেদ করতে থাকে যে বাবা তাদেরকে গল্প শোনাবে। থাঙ্গালান বলে, আচ্ছা ঠিক আছে। থাঙ্গালান কাহিনী বলতে শুরু করে। অনেক অনেক বছর আগের কথা। উত্তর পশ্চিমে ঘন কালো একটা জঙ্গল ছিল। জঙ্গলের পরে একটা নদী ছিল। নদী পার হয়ে আবারও জঙ্গল পার হয়ে বিশাল বড় একটা পাহাড়, যেটা দেখতে অনেকটা হাতির মতো। সেই পাহাড়ের পাশ দিয়ে বয়ে গেছে পর্ণার নদী। আমাদের রাজ্যের রাজা তখন যুদ্ধ জয় করে মহলে ফিরছিল। রাজা দেখে কিছু লোক নদীর বালিগুলো একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে কিছু একটা খুঁজছে। সেই টিমের লিডার ছিল আমার দাদার দাদা কাদির। তারা মূলত বালির মধ্যে স্বর্ণ খুঁজছিল। রাজা যখন জানতে পারে তারা স্বর্ণ খুঁজছিল, রাজা 2টা সৈন্য পাঠিয়ে তাদেরকে বন্দি করতে বলে। এরপর কাদিয়া আর তার দলের লোকের সাথে সৈন্যদের মারামারি শুরু হয়। শেষ পর্যন্ত রাজার সৈন্যরা কাদিয়া আর তার দলের কাছে হার মানে। কাদিয়া নিজেই রাজার কাছে আসে। রাজা কাদিয়ার কাছ থেকে স্বর্ণ নিয়ে দেখে এই স্বর্ণতে কোনো ভেজাল নেই, একদম খাঁটি সোনা। রাজা বলে, যেভাবেই হোক এই স্বর্ণ আমার চাই। রাজা তার সৈন্যদেরকে বালির মধ্যে স্বর্ণ খুঁজতে লাগিয়ে দেয়। কাদিয়া বলে, এই স্বর্ণ সবাই পায় না। রাজার সাথে একটা পণ্ডিত ছিল। পণ্ডিতটা একটা ময়ূর পাখির পিছু নেয়। ময়ূর পাখি উড়ে উড়ে যেখানে যায় পণ্ডিতটাও ময়ূর পাখির পিছু পিছু যায়। ময়ূর পাখিটা উড়তে উড়তে একটা পাহাড়ের উপর গিয়ে বসে। পণ্ডিত সেই পাহাড় দেখে অবাক হয়ে যায়, কারণ পাহাড়টা ছিল স্বর্ণের পাহাড়। পণ্ডিত রাজাকে এসে বললে, কাদিয়া বলে আমাদের নদীর স্বর্ণ নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। ওই পাহাড়ের স্বর্ণ যারাই নিতে যায় তারাই মারা যায়। ওই পাহাড় একটা মায়াবী শক্তি পাহারা দিয়ে রাখে। কিন্তু রাজা কাদিয়ার কথা শোনে না। রাজা তার সৈন্যদেরকে পাহাড়ের দিকে পাঠিয়ে দেয়। একটা সৈন্য পাহাড়ের দিকে এগিয়ে যেতে জঙ্গলের মধ্যে থেকে একটা সাপ বের হয়ে এসে তার গলায় কামড় দেয়। মুহূর্তের মধ্যে শত শত সাপ বের হয়ে সৈন্যদেরকে কামড়াতে থাকে। সবাই সাপ দেখে ভয়ে পিছনের দিকে দৌড়াতে থাকে।
কিন্তু কাদিয়া সেখানে বসে থেকে একটা সাপকে ধরে মাথা টেনে ছিঁড়ে ফেলে। সাপটা কাদিয়াকে কামড় দেয়, কিন্তু কাদিয়ার কিছুই হয় না। কাদিয়া একটা থলের মধ্যে থেকে কিছু একটা বের করে ছিটিয়ে দিলে সাপগুলো সব সরে যায়। কিছু কিছু সাপ মারাও যায়। রাজা বলে, সাপটা তোমাকে কামড় দিল অথচ তোমার কিছুই হলো না কেন? কাদিয়া বলে, এসব সাপের বিষে আমাদের শরীরে কোনো বিষক্রিয়াই হবে না, আপনি ওই সোনা নিতে পারবেন না। সে সবসময় এই সোনাগুলোকে পাহারা দিয়ে রাখে। রাজা বলে, কে সে? কাদিয়া বলে, আরতি। সে কখনো এই সোনাগুলো আপনাকে নিয়ে যেতে দিবে না। কিন্তু রাজা জেদ ধরে বসে, সে যেভাবেই হোক এই সোনাগুলো নিয়েই ছাড়বে। সে আবারও সৈন্যদেরকে পাঠিয়ে দেয়। সৈন্যরা ধীরে ধীরে পাহাড়ের দিকে এগুতে একটা ফালা এসে একটা সৈন্যর বুকে বেঁধে যায়। এরপর অসংখ্য ফালা পড়তে থাকে আর সৈন্যরা মারা যেতে থাকে। কিছু সৈন্যরা রাজাকে কোনো রকমে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। কাদিয়া সেখানেই বসেছিল। রাজা কাদিয়াকে বলে, ওই স্বর্ণ আমার চাই, যেভাবেই হোক তুমি ওই স্বর্ণ আমাকে নিয়ে এসে দাও। কাদিয়া বলে, এই স্বর্ণের বিনিময়ে আপনি আমাকে কি দিবেন? রাজা বলে, তুমি যা চাইবে তাই পাবে। কাদিয়া জমি চেয়ে বসে। যেই জমিগুলো তাদের পূর্বপুরুষের কাছ থেকে অবৈধভাবে রাজা নিয়েছে, সেই জমির কাগজগুলো সবাইকে ফিরিয়ে দিতে হবে। সবাই যেন সুখে শান্তিতে ফসল চাষ করে শান্তি মতো জীবনযাপন করতে পারে। রাজা কাদিয়ার শর্তে রাজি হয়ে যায়। কাদিয়া তার দলের লোকজন নিয়ে পাহাড়ের দিকে এগোতে থাকে। হঠাৎই কিছু লোক তাদের উপর আক্রমণ করে। শুরু হয় দুই দলের মধ্যে মারামারি। পাহাড়ের উপর আমরা আরাধাকে দেখতে পাই। আরাধা আর কাদিয়ার মধ্যে মারামারির এক পর্যায়ে কাদিয়া আরাধার হাত পা দড়ি দিয়ে বেঁধে ফেলে। এতগুলো লোককে কাদিয়া একাই মেরেছে বলে রাজা খুশি হয়ে তলোয়ার দিয়ে সেনাপতি বানায়। পণ্ডিত সোনার দলাটা নাড়াচাড়া করতে করতে দেখে এটা সোনা না, বরং মাটির একটা দলা। রাজা ভীষণ রেগে যায় আর কাদিয়ার কাছ থেকে তলোয়ার কেড়ে নিয়ে বলে, কেন সে ধোঁকা দিয়েছে। কাদিয়া চিৎকার করে বলে, এটা আরাধার একটা চাল, ও মায়াবী শক্তি জানে। পণ্ডিত একটা মূর্তি দেখিয়ে বলে, ওই মূর্তির মাথাটা শরীর থেকে আলাদা করে ফেলতে হবে। এই মূর্তি হচ্ছে তাদের দেবতা। আরাধা দড়ির সব বাঁধন খুলে ফেলে এমন একটা চিৎকার দেয় যে চিৎকার শুনে সবাই অতিষ্ঠ হয়ে যায়। এত বিকট শব্দে কেউ আর স্বাভাবিক থাকতে পারে না। চিৎকার করতে করতে একটা ফালা কাদিয়ার বুকে বসিয়ে দেয়। কাদিয়াও একটা অস্ত্র দিয়ে আরাধার পেটে আঘাত করে। পেট কেটে যেয়ে এত পরিমাণ রক্ত বের হয় যে রক্তের বন্যা বয়ে যায়। আর রক্ত যেদিক যেদিক দিয়ে বয়ে যায় সব স্বর্ণে পরিণত হয়। রাজা ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু আফসোস সেই স্বর্ণ কেউ নিয়ে আসতে পারেনি। গল্প শুনতে শুনতে মেয়েরা ঘুমিয়ে যায়। হঠাৎই একটা আগুনের ফুলকি এসে ফসলের উপর পড়ে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুন এতটা পরিমাণ ছড়িয়ে পড়ে যে দাঁড়িয়ে থেকে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। সকাল হতে রাজা এসে থাঙ্গালানকে বলে, তোমার ফসল তো দেখি সব পুড়ে গেছে, এখন তো তুমি আমাকে কর দিতে পারবে না, তাই তোমার জমি আমি নিয়ে নিচ্ছি। এখন থেকে তুমি আমার হয়ে কাজ করবে। কারোর আর বোঝার বাকি থাকে না এই কাজটা রাজার। থাঙ্গালান রেগে রাজাকে মারতে যায়। সৈন্যদের সঙ্গে থাঙ্গালানের মারামারি। রাজা চলে যাবার সময় বলে, যদি ইংরেজদের আদেশ কেউ না মানে তাহলে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। এরপর থেকেই থাঙ্গালানের পরিবার নিজের জমিতে জমিদারের হয়ে মজুরি করতে শুরু করে। ইতিমধ্যে ঢোল পিটাতে পিটাতে ঘোষণা দেওয়া হয়, গ্রামের বটতলায় বড় সাহেব সবাইকে একত্রিত হতে বলেছে। সবাই একত্রিত হলে ক্লাইমেন্টের হয়ে পাগড়ি পরা লোকটি বলে, বড় সাহেব সবাইকে স্বর্ণ খোঁজার জন্য ডেকেছে, তোমাদেরকে দিনমজুরি হিসাবে টাকা দেওয়া হবে। এই কথা শুনে সবাই চলে যেতে শুরু করে। অথচ থাঙ্গালান চুপচাপ দাঁড়িয়ে থাকে। পার্বতী থাঙ্গালানকে টানতে টানতে নিয়ে যায়। গ্রামের সবাই থাঙ্গালানকে বলে, যেহেতু ইংরেজরা স্বর্ণ খোঁজার জন্য ডেকেছে, যদি আমরা না যাই তাহলে ওরা ঝামেলা করবে। তোমার পূর্বপুরুষ যেহেতু সোনা খোঁজার কাজ করেছিল, তাই বর্তমানে এই কাজটা তোমাকেই করতে হবে। থাঙ্গালান তার স্ত্রীকে বললে তার স্ত্রী রাজি হয় না। থাঙ্গালান বলে, দিনের পর দিন জমিদারের হয়ে মজুরি করার চাইতে ওখানে গিয়ে মজুরি করা অনেক ভালো। এখন যদি আমি না যাই তাহলে সারা জীবন জমিদারের গোলামি করতে হবে, আর আমাদের সন্তানরাও ভবিষ্যতে জমিদারের গোলামি করেই যাবে। অনেক বোঝানোর পর থাঙ্গালান তার স্ত্রীকে রাজি করে। পরের দিন থাঙ্গালান আর থাঙ্গালানের সাথে বেশ কিছু লোক সোনা খোঁজার উদ্দেশ্যে রওনা দেয়। জঙ্গল পেরিয়ে পাহাড়, পাহাড় পেরিয়ে নদী। নদীর স্রোত কোন দিকে যাচ্ছে সেটা বুঝে থাঙ্গালান দিক নির্দেশনা দেয়। সবাই মিলে নদী পার হতে গেলে থাঙ্গালান পানির মধ্যে আরাধার চেহারা দেখতে পায়।
ভয়ে থাঙ্গালান পানির মধ্যে ডুবে যায় আর দুইটি পাথরের মধ্যে পা আটকে যায়। পণ্ডিত পানির নিচে যেয়ে থাঙ্গালানকে তুলে নিয়ে আসে। মানচিত্র দেখে দেখে অবশেষে তারা সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যায়। থাঙ্গালানের ছেলে আশুকা বলে, বাবা তুমি গল্পে তো ওই হাতির মতো পাহাড়ের কথাই বলতে। থাঙ্গালান মনে মনে ভাবে স্বপ্নে সে যেরকম পাহাড় দেখতো বাস্তবে এই পাহাড়টাও ঠিক সেই রকম। থাঙ্গালান ক্লাইমেন্টকে বলে ওই পাহাড়ের দিকে যেতে হবে, ওখানেই সোনা পাওয়া যাবে। কিন্তু পিটার রাজি হয় না। পিটার বলে তোমার কথা শুনে নদীর মধ্যে আমরা সবাই বিপদে পড়েছিলাম। থাঙ্গালান তাদের কথা মেনে নেয় আর রাত কাটানোর জন্য সবাই মিলে এখানেই তাঁবু বানায়। রাত হয়ে গেলে থাঙ্গালান ক্লাইমেন্টের কাছে যেয়ে মজুরি চায়। ক্লাইমেন্ট মজুরি দিয়ে দিলে থাঙ্গালান সবার মধ্যে সেটা ভাগ করে দেয়। সকাল হতেই খোঁড়াখুড়ির কাজ শুরু হয়। পুরো এরিয়াটাকে খুঁড়ে খুঁড়ে তারা তছনছ করে ফেলে, কিন্তু কোথাও কোনো স্বর্ণের দেখা মেলে না। পণ্ডিত একটা ময়ূর পাখি উড়িয়ে দেয়। ময়ূর পাখি যেখানে যেয়ে পড়ে সেখানে খুঁড়তে বলে। সেখানেও খোঁড়া হয়, কিন্তু কিছুই পাওয়া যায় না। যেগুলো পাথর পাওয়া যায় সেগুলোকে ভেঙে টুকরো টুকরো করা হয়, কিন্তু স্বর্ণ কোথাও পাওয়া যায় না। সারাদিন কাজ করার পর সবাই ক্লান্ত হয়ে যায়। বুঝতে পারে না স্বর্ণ কোথায় পাওয়া যাবে, কোথায় খুঁজলে স্বর্ণের দেখা মিলবে। খুঁজতে খুঁজতে সবাই কূপের মতো একটা গর্ত দেখতে পায়। পণ্ডিত বলে এটা কোনো সুড়ঙ্গ হবে। থাঙ্গালান বলে এটা কোনো সুড়ঙ্গ না, এটা বজ্রপাতের কারণে গর্তের সৃষ্টি হয়েছে। পণ্ডিত থাঙ্গালানের কথা শুনে না আর ভারাধানকে নিয়ে পানির মধ্যে নেমে যায়। ভারাধান একটা মূর্তির মাথা দেখতে পেয়ে ভয়ে উপরে উঠে আসে। থাঙ্গালানকে এসে বললে আশুকা পানির মধ্যে নেমে যায়। সে মূর্তির মাথাটা দেখেই বুঝতে পারে তার বাবা গল্পে যে মূর্তির কথা বলতো এই মাথাটা সেই মূর্তিরই। আশুকা মাথাটা নিয়ে উপরে উঠে আসে। থাঙ্গালান ক্লাইমেন্টকে মাথাটা দেখিয়ে বলে এই মাথা যেহেতু এখানে পাওয়া গেছে, এর দেহটাও এখানে আশেপাশে কোথাও আছে। যদি আমরা দেহটাকে খুঁজে পাই তাহলে স্বর্ণ সেখানেই পাবো। এরপর কেটে যায় আরো বেশ কয়েকটা দিন। স্বর্ণ খুঁজতে খুঁজতে সবাই ক্লান্ত হয়ে গেছে, কিন্তু কোথাও স্বর্ণ পাওয়া যায়নি। এখন থাঙ্গালানের কথা শোনা ছাড়া আর কোনো উপায় নেই। ক্লাইমেন্ট পিটারের সাথে সে ব্যাপারে কথা বলছিল। এরপর থাঙ্গালানের কথা মতো সবাই মিলে হাতির মতো সেই পাহাড়ের দিকে আস্তে আস্তে এগোতে থাকে। পাহাড়ের দিকে এগিয়ে যেতে হঠাৎই জোরে জোরে বাতাস বইতে শুরু করে আর চারিদিক ধুলায় অন্ধকার হয়ে যায়। পিটার থাঙ্গালানের দিকে বন্দুক তাক করে পাহাড়ের দিকে যেতে বাধা দিলে ক্লাইমেন্ট পিটারের দিকে বন্দুক তাক করে বলে ওকে ওর কাজ করতে দাও। এরই মধ্যে কালো একটা চিতা এসে হাজির হয়। সবাই ভয়ে পালাতে থাকে। কালো চিতাটি থাঙ্গালানের উপর আক্রমণ করলে থাঙ্গালান চিতাটিকে মেরে ফেলে। এদিকে আরাধা তার দলবল নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। থাঙ্গালান অতীতের সেই ক্যারেক্টার গুলো অনুভব করতে থাকে। আশুকা তার গাধাকে খুঁজতে খুঁজতে একটা জায়গায় যায়। সেখানে যে মাটির মধ্যে মূর্তির হাত দেখতে পাই। পিটার আশুকার দিকে বন্দুক তাক করে থাকলে হঠাৎই একটা ফালা এসে পিটারের গায়ে লাগে। পিটার সেখানেই মারা যায়। আশুকা তার বাবাকে যেয়ে বলে মূর্তির দেহটি পাওয়া গেছে। এদিকে আরাধার দলবলের সাথে সবার যুদ্ধ লেগে যায়, যেমনটা আমরা অতীতেও দেখেছি। মাটি খুঁড়ে মূর্তিটাকে বের করে আশুকা মূর্তির দেহের সাথে মাথাটা জোড়া লাগিয়ে দেয়। আরাধা আর থাঙ্গালানের মারামারির এক পর্যায়ে আরাধা থাঙ্গালানকে ফালা মারতে গেলে থাঙ্গালান হাতের কাছে একটা বন্দুক পায়। সেই বন্দুক দিয়ে আরাধাকে গুলি করে দেয়। আরাধা মারা যায়। যুদ্ধ শেষে সবাই আহত শরীর নিয়ে অসাড় হয়ে মাটিতে পড়ে থাকে। থাঙ্গালান মূর্তির পায়ে চকচকে কিছু একটা দেখতে পায়। সেটা নিয়ে যে সবাই মিলে আগুনের তাপে গলাতে শুরু করে। আগুনের তাপে গলে গেলে সবাই দেখে এটা আসলেই সোনা। এর মধ্যেই তুমুল বৃষ্টি আর বজ্রপাত শুরু হয়। সেই বজ্রপাতে ক্লাইমেন্টের ছেলে মারা যায়। সকাল হতেই দেখা যায় বজ্রপাতে এখানকার অনেক কিছু পুড়ে গেছে। ক্লাইমেন্টের ছেলেকে এখানে কবর দেওয়া হয়েছে। ক্লাইমেন্ট সেই সোনা ছেলের কবরে উৎসর্গ করে আর ছেলের কাপড় চোপড় থাঙ্গালানকে দিয়ে বলে তোমার জন্য এত কিছু করা সম্ভব হয়েছে, তুমি না থাকলে হয়তো সোনার খোঁজ পাওয়াই যেত না। ক্লাইমেন্ট থাঙ্গালানকে এখানকার সর্দার বানিয়ে দেয়। এদিকে আশুকা মূর্তির পাশে বসে থেকে বিড়বিড় করে কি যেন বলতে থাকে। আশুকাকে রেখে থাঙ্গালান গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। থাঙ্গালানের স্ত্রী আর মেয়েরা জমিতে কাজ করছিল। থাঙ্গালানের মেয়ে ঘোড়ার পিঠে চড়ে একজনকে আসতে দেখে। কাছে আসলে দেখা যায় এটা আর কেউ না, থাঙ্গালান। থাঙ্গালানকে এরকম পোশাকে অন্যরকম রূপে ফিরে আসতে দেখে থাঙ্গালানের স্ত্রী আর মেয়েরা খুশি হয়ে যায়। থাঙ্গালান পুটলির মধ্যে থেকে একটা থলে বের করে জমিদারের চামচাকে দিয়ে বলে হিসেব ঠিক আছে কিনা দেখো আর আমার জমির কাগজ ফেরত। জমিদারের চামচা বলে হিসেব তো ঠিক আছে, কিন্তু সুদের টাকাটা। থাঙ্গালান রেগে বলে এতদিন যে আমার স্ত্রী আর মেয়েরা তোমাদের হয়ে কাজ করলো সেটার মজুরি কে দিবে?
জমিদার আর কিছুই বলে না, জমির কাগজ থাঙ্গালানকে ফিরিয়ে দেয়। জমি পেয়ে থাঙ্গালান, তার স্ত্রী আর মেয়েরা খুব খুশি হয়ে যায়। গ্রামের সবাই থাঙ্গালানের বাড়িতে এসে তাদের স্বজনদের ব্যাপারে খোঁজখবর জানতে চায়। থাঙ্গালান বলে তারা সবাই ভালো আছে। গ্রামের সবাই জানতে চায় এতটা পরিবর্তন থাঙ্গালানের মধ্যে কিভাবে আসলো। থাঙ্গালান বলে তোমরা যদি এখানে থাকো তাহলে সারা জীবন জমিদারের গোলামি করতে হবে, ওখানে গেলে অনেক টাকা ইনকাম করতে হবে। গ্রামের সবাই বলে কিন্তু জমিদার আমাদেরকে যেতে দিতে রাজি হবে না। থাঙ্গালান বলে কেন রাজি হবে না? ব্রিটিশরা আমাকে কাগজ দিয়ে পাঠিয়েছে, জমিদার অবশ্যই রাজি হবে। সবাই বেশ খুশি হয়ে যায়। থাঙ্গালান সেখান থেকে নিয়ে আসা খাবার আর মেয়েদের ব্লাউজ তাদের সবার মধ্যে বিলিয়ে দেয়। সেই কাগজটি জমিদারের কাছে পাঠানো হলে জমিদারেরও আর কিছু করার থাকে না, কারণ ইংরেজদের অর্ডার মানতেই হবে। থাঙ্গালাং গ্রামের সবাইকে নিয়ে সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। যে যে পথ দিয়ে তারা গিয়েছিল সেই পথ দিয়ে সবাইকে নিয়ে যায়, কিন্তু এবার সেই নদীটা শুকিয়ে গেছে। অনেক কষ্টের পর সবাই এসে এখানে পৌঁছায়। এখানে এসে পৌঁছার পর পাগড়ি পরা সেই লোক আর ইংরেজদের সেনারা কেন জানি থাঙ্গালানের সাথে খারাপ ব্যবহার শুরু করে। কেউ বুঝে উঠতে পারে না এসব কি হচ্ছে। তারা থাঙ্গালানের ব্যাপারে কি ভেবেছিল আর এখানে এসব কি চলছে। থাঙ্গালান সবাইকে বলে আরে চিন্তা করো না, বড় সাহেব আসলে সব ঠিক হয়ে যাবে। থাঙ্গালান তাদেরকে নিয়ে অপর পাশে চলে যায় আর সবার স্বজনদের সাথে দেখা করিয়ে দেয়। এতদিন পরে স্বজনদের সাথে দেখা করে সবাই অনেক খুশি হয়ে যায়। ভারাধান থাঙ্গালানকে বলে আপনি এখান থেকে যাওয়ার পর সবকিছুই পরিবর্তন হয়ে গেছে। ইংরেজরা নতুন সেনা নিয়ে এসেছে, তারা আমাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে। এখানে আসার পর যারা আক্রমণ করেছিল ক্লাইমেট ভেবেছিল এখানকার কোনো উপজাতি হবে, তাই খুঁজে খুঁজে সব উপজাতিকে বের করে সবাইকে মেরে ফেলে। আশুকা বাধা দিলে আশুকাকে মেরে মূর্তির কাছে বেঁধে রাখে আর সেই মূর্তি তাকে দাঁড় করিয়ে দেয়। থাঙ্গালান ভারাধানকে বলে আশুকা কোথায়। ভারাধান দেখিয়ে দিলে থাঙ্গালান দৌড়ে আশুকার কাছে যায়। ছেলের হাতের বাঁধন খুলে দিতে গেলে আবারও সেই পাগড়ি পরা লোক আর ইংরেজের সেনারা এসে বাধা দেয়। হাতাহাতির এক পর্যায়ে পাগড়ি পরা সেই লোকটি বলে আগে ওর গা থেকে সাহেবের জামাটা টেনে ছিঁড়ে ফেল। সবাই মিলে থাঙ্গালানের গা থেকে জামা টেনে ছিঁড়ে ফেলে। এরই মধ্যে ক্লাইমেন্ট এসে হাজির হয়। থাঙ্গালান ক্লাইমেন্টকে বলে এসব হচ্ছে, আপনার কথা মতো আমি লোক আনতে গ্রামে গিয়েছিলাম আর এখানে এসে দেখি আমার ছেলেকে বেঁধে রেখেছে আর আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। ক্লাইমেন্ট সবার উপর রেগে যায়। থাঙ্গালান তার ছেলের হাতের বাঁধন খুলে দেয়। ক্লাইমেন্ট সবার হয়ে গ্রামবাসীর কাছে ক্ষমা চেয়ে বলে আমরা সবাই মিলে সোনা খোঁজার কাজ করব। তোমাদেরকে দিন শেষে মজুরি দিব আর সোনা খোঁজা পেলে সোনার ভাগও দিব। তোমরা অনেক দূরের পথ পাড়ি দিয়ে এসে শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে, এখন তোমরা বিশ্রাম নাও, কাল সকাল থেকে আবার কাজ শুরু। থাঙ্গালাং সেই ছিঁড়া জামাটা নিয়ে সেলাই করতে বসে যায়। পার্বতী বাধা দিলে শুনে না। এদিকে আশুকা কেমন জানি অদ্ভুত ব্যবহার করতে শুরু করে আর বিড়বিড় করে কি যেন বলতে থাকে। থাঙ্গালাং এসবে পাত্তা দেয় না। সকাল হতে সবাই কাজে লেগে পড়ে। মাটি খুঁড়ে খুঁড়ে সোনা খোঁজা হয় আর যে পাথরগুলো পাওয়া যায় সেই পাথরগুলোকে ভেঙে ক্লাইমেন্টকে দেওয়া হয়। ক্লাইমেন্ট পাথরগুলোর মধ্যে সোনা খুঁজতে থাকে, কিন্তু তামা বা অন্য কোনো ধাতু ছাড়া এখানে কিছুই পাওয়া যায় না। উপর মহল থেকে লোক আসে এখানে কি হচ্ছে সেটা দেখতে। ক্লাইমেন্ট সবকিছু খুলে বলে তারা দেখে এখানে কোনো সোনাই নেই। সারা সকাল কাজ করার পর দুপুরে সবাইকে পেট ভরে খেতে দেওয়া হয়। রাতের বেলা সবার হাজিরা নিয়ে প্রাপ্য মজুরি ক্লাইমেন্ট সবাইকে বুঝিয়ে দেয়। কাঁচা টাকা হাতে পেয়ে সবাই অনেক খুশি হয়ে যায়। রাতের বেলা থাঙ্গালান আবারও সেই জামা সেলাই করতে বসে যায়। আরাধা থাঙ্গালানকে বলে আমার তুই খুব ভুল করছিস, এখান থেকে চলে যা। থাঙ্গালান বুঝতে পারে না আরাধা তাকে আমার কেন বলছে। পরের দিন সকালে আবারও সবাই কাজে লেগে পড়ে। ক্লাইমেন্টের লোক পাহারা দিচ্ছিল। সে হঠাৎই কিছু শব্দ শুনতে পায়। পাহাড়ের দিকে এগিয়ে যেয়ে নিচে তাকিয়ে দেখে সেখানে কি আছে। হঠাৎই একটা সাপ বের হয়। সে সাপটাকে তাড়িয়ে দেয়। কিছুক্ষণ পর যে সে আবারও দেখতে থাকে সেখান থেকে কিসের শব্দ আসছে। হঠাৎই একটা সাপ তার পায়ে কামড় বসিয়ে দেয়। থাঙ্গালান এসে কাপড় দিয়ে পা বেঁধে দেয়। হঠাৎই অনেকগুলো সাপ বের হয়ে আসে, ঠিক আগের মতোই, যেমনটা আমরা আগেও দেখেছি। পার্বতী সাপ দেখে চিৎকার করে সবাইকে বলে। সবাই ভয়ে পালাতে থাকে। পার্বতী তার 3 মেয়ে আর পাগল ছেলেটাকে নিয়ে কোনো রকমে পালাতে থাকে। একটা সাপ থাঙ্গালানের মেয়ের দিকে তেড়ে আসলে থাঙ্গালান সেই সাপটিকে মারতে যায়। মাঝপথে আলাদা বাধা দিলে থাঙ্গালান এক কোপে সাপের শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলে।
কিন্তু মাথাটা যে থাঙ্গালানের মেয়ের হাতে কামড় দিয়ে দেয়। পার্বতী হাত দিয়ে টেনে সাপের মাথাটাকে তার মেয়ের হাত থেকে ছুটানোর চেষ্টা করে। থাঙ্গালান যে বিষ নামানোর চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। অনেক দেরি হয়ে গেছে। থাঙ্গালানের মেয়ে সেখানেই মারা যায়। পার্বতী কাঁদতে থাকে আর থাঙ্গালানকে বলে, তোমার জন্যই আজকে আমার মেয়ে মারা গেছে। আমরা যদি এখানে না আসতাম তাহলে আজ আমার মেয়ে জীবিত থাকত। থাঙ্গালান আর কিছুই বলতে পারে না, সে চুপচাপ বসে থাকে। পার্বতী তার মেয়েকে হারিয়ে অসহায়ের মতো বসে থাকে। গ্রামের সবাই থাঙ্গালানের মেয়ের মৃত্যুতে অনেক কষ্ট পায়, কারণ যে থাঙ্গালান গ্রামের সবাইকে সাহায্য করত, আজ তারই সময় খারাপ চলছে। ক্লাইমেট সবার কষ্টটা বুঝতে পারে, কিন্তু কাজ বন্ধ রাখলে তো আর চলবে না। ক্লাইমেট অবাক দৃষ্টিতে সে পাহাড়ের দিকে তাকিয়ে থাকে, যে পাহাড় থেকে এতগুলো সাপ বের হয়ে আসলো। ক্লাইমেট সবার উদ্দেশ্যে বলে, এই পাথরটি ভাঙতে হবে। থাঙ্গালান সে পাহাড়ের দিকে তাকিয়ে ভাবতে থাকে সে স্বপ্নে এইরকমই পাহাড় দেখত। স্বপ্নের পাহাড়ের সাথে এই পাহাড়ের একদম মিল আছে, তাহলে হিসাব মতে সোনা এখানেই পাওয়া যাবে। থাঙ্গালান উঠে বলে, আমরা সোনার খুব কাছাকাছি চলে এসেছি, এখানেই সোনা পাওয়া যাবে, সবাই কাজে লেগে পড়ো। সবাই কাজে তো লেগে পড়ে, কিন্তু কারো শরীরে শক্তি নেই। ক্ষুধার জ্বালায় সবার অবস্থা খারাপ। সারা সকাল কাজ করার পর দুপুরে খাবারও কম দেওয়া হয়, কারণ খাবার আস্তে আস্তে ফুরিয়ে আসছে। একবেলা সামান্য একটু খাবার খেয়ে কেউ আর কাজ করতে পারে না। সময়ের সাথে সাথে সবাই দুর্বল হতে থাকে। ক্ষুধার জ্বালায় পিঠ পেটের সঙ্গে লেগে গেছে। ক্ষুধার জ্বালায় যেটুকু খাবার ছিল সেটা নিয়েও সবার মধ্যে কাড়াকাড়ি শুরু হয়ে যায়। মই থেকে সবাই নিচে পড়ে যায়। পাথর এসে মাথার উপর পড়ে মাথা ফেটে যায়। সারাদিন কাজ করার পর রাতে মজুরিও দেওয়া হয় না। সবাই থাঙ্গালানকে দোষারোপ করতে থাকে, এমন তো হওয়ার কথা ছিল না, তার কথা শুনে সবাই এখানে এসেছে, এখন দিন শেষে মজুরিও পাচ্ছে না। থাঙ্গালান কিছুই বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। রাতের বেলা ক্লাইমেট মদ খেয়ে রাগে একাই যে পাথর চটাতে থাকে। হঠাৎই মূর্তির মাথায় আর গাছে আগুন লেগে যায়। ক্লাইমেটকে কিছু একটা আঘাত লাগলে সে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। মুহূর্তের মধ্যে চারিদিকে আগুন লেগে যায় আর সব তাঁবুগুলো পুড়ে যায়। একটা আগুনের ছটকা থাঙ্গালানের দিকে আসলে থাঙ্গালানের জ্ঞান ফিরে, অর্থাৎ থাঙ্গালান এতক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিল। থাঙ্গালান তাড়াতাড়ি করে ক্লাইমেটের কাছে যায়। পণ্ডিত রেগে এসে থাঙ্গালানকে মারতে শুরু করে। তার কথা মতো সবাই এখানে এসেছে, এখানে এসে মজুরি পাচ্ছে না, উল্টা খিদের জ্বালায় সবাই মরে যাচ্ছে। এদিকে ক্লাইমেটের জ্ঞান ফিরে আসে। ক্লাইমেট এসে পণ্ডিতকে বাধা দেয়। ক্লাইমেট সবার উদ্দেশ্যে চিৎকার করে বলে, আমরা এখানে সোনা নিতে এসেছি, এখান থেকে আমরা সোনা নিয়েই যাব। সোনা না নিয়ে কেউ এখান থেকে যেতে পারবে না। এর মধ্যে একটা মহিষ এসে হাজির হয়। সবাই মহিষের দিকে তাকিয়ে থাকে, আর তাকিয়ে থাকা দেখে বুঝতেই পারছেন এরপর কি হতে চলেছে। সবাই মহিষের পিছনে দেয় দৌড়, কিন্তু মহিষটাকে কেউ ধরতে পারে না। দৌড়াতে দৌড়াতে এক সময় তাদের যেটুকু শক্তি অবশিষ্ট ছিল সেটাও শেষ হয়ে যায়। থাঙ্গালান দুলতে দুলতে মহিষের দিকে এগিয়ে যায়। মহিষের পিঠের উপর আরাধা বসেছিল। থাঙ্গালান এক কূপে মহিষের শরীর থেকে মহিষের মাথাটা আলাদা করে ফেলে দেয়। সবাই মিলে রাতের বেলা মহিষটাকে প্রসেস করে আর তাদের ক্ষুধা নিবারণ করে। থাঙ্গালান আবারও সবাইকে সাহস যোগাতে থাকে, আমরা সোনা খোঁজার উদ্দেশ্যে এখানে এসেছি, সোনা এখানেই আছে, এত কাছে এসে আমরা ফেরত যেতে পারি না। আমি আমার মেয়েকে হারিয়েছি, এখান থেকে আমরা সোনা নিয়েই তবেই ফিরবো। সবাই নতুন করে আবারও মনোবল জুগিয়ে কাজে লেগে পড়ে। পাথরের নিচে আগুন ধরিয়ে দেওয়া হয়, যেন পাথরটা একটু দুর্বল হয়ে যায় আর খুব সহজেই ভাঙা যায়। আরাধা পাহাড়ের উপর দাঁড়িয়ে থেকে থাঙ্গালানকে বলে, আমার তুই এসব কি করছিস, এই সোনা রক্ষা করার দায়িত্ব তোরও। থাঙ্গালান আরাধাকে বলে, আমি সবার জন্য ভালো করছি, সবাই যদি সোনা পেয়ে যায় তাহলে সারা জীবন তারা সুখে কাটাতে পারবে। সবাই মিলে পাথর ভাঙতে শুরু করে। আরাধা পাহাড়ের উপর থেকে নিচে লাফ দিতে বড় একটা পাথর এসে নিচে পড়ে, আর সেখানে বিশাল বড় একটা গর্তের সৃষ্টি হয়। সেই গর্ত দিয়ে থাঙ্গালান, ক্লাইমেট সহ আরো কিছু লোক নিচে পড়ে যায়। সবাই দেখে এটা একটা সুড়ঙ্গ। থাঙ্গালান ইমাজিন করে এখানে আগেও অনেক রাজা এসেছে সোনা উদ্ধারের জন্য, কিন্তু তারা সোনা উদ্ধার করতে পারেনি। ধীরে ধীরে তারা সামনে এগিয়ে যেতে থাকে। কিছু দূর এগিয়ে যাবার পর সবাই থেমে যায়। ভারাধান পেছন থেকে সামনে আর আমাদের সবাইকে এখানে সোনা দেখানো হয়। ভারাধান খুশি হয়ে চিৎকার করে উপরের সবাইকে বলতে থাকে, সোনা এখানে আছে, আমরা সোনা পেয়ে গেছি। সবাই উপর থেকে নিচে নেমে আসে, যে যার মতো পাহাড়ের গা থেকে সোনা ভেঙে ভেঙে নিচ্ছে। আরাধা এখানেই বসে আছে। ভিতর থেকে ভারাধা আর তার বউ সোনা নিয়ে বের হয়ে আসে। সবাই ভারাধা আর তার বউকে বাধা দেয়, এই সোনা তারা নিয়ে যেতে পারবে না, কিন্তু তারা কোনো কথা শোনে না। এতদিন পরিশ্রম করে খাটাখাটনি করার পর এই সোনা তারা পেয়েছে, এই সোনা সে কোনোভাবে ফেরত দিবে না।
হঠাৎই ক্লাইমেন্ট এসে ভাড়াদার মাথায় বন্দুক দিয়ে আঘাত করে। ভাড়াদার সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। ক্লাইমেন্ট সবার উদ্দেশ্যে বলে, এই সোনা আমার, এই সোনা এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না। ভাড়াদার অজ্ঞান হয়ে গেলে ভাড়াদার স্ত্রী তাকে ডাকতে থাকে। ভাড়াদার স্ত্রী সোনা নিয়ে দৌড় দিলে ক্লাইমেন্ট গুলি করে আর ভাড়াদার স্ত্রী সেখানেই মারা যায়। সবাই যে যার মতো স্বর্ণ নিয়ে চলে যেতে থাকে। ক্লাইমেন্ট সবাইকে বাধা দেয় আর বলে, এই স্বর্ণ আমার, তোমরা কেউ এখান থেকে স্বর্ণ নিয়ে যেতে পারবে না। কিন্তু কেউ স্বর্ণ ফেরত দিতে রাজি হয় না। তারা বলে, আমরা পরিশ্রম করে এই স্বর্ণ পেয়েছি, আমরা এই স্বর্ণ ফেরত দিব না। সবার মধ্যে মারামারি শুরু হয়ে যায়। থাঙ্গালান সবাইকে এসে বাধা দেয় আর বলে, এটা স্বর্ণ না, আরাধা আমাদেরকে বোকা বানিয়েছে। ক্লাইমেন্ট খেয়াল করে এটা আসলে স্বর্ণ না, স্বর্ণর মতো দেখতে চকচকা মাটির দল। হঠাৎই একটা লোক মাটিতে লুটিয়ে পড়ে। আসলে আরাধা একে মেরে ফেলেছে। এরপর শুরু হয় দুই দলের মধ্যে তুমুল মারামারি। ভয়ে গ্রামবাসীরা পালাতে থাকে, কিন্তু থাঙ্গালান ইংরেজদের হয়ে আরাধার দলের সাথে মারামারি করতে থাকে। মারামারি করার সময় থাঙ্গালানের চেহারা বারবার পরিবর্তন হতে থাকে। মারামারির এক পর্যায়ে আরাধা থাঙ্গালানের বুকে ত্রিশূল বাঁধিয়ে দিলে থাঙ্গালানের অতীতের কিছু ঘটনা মনে পড়তে থাকে। থাঙ্গালানও আসলে নাগা উপজাতিরই একজন ছিল। আরাধাই ছিল থাঙ্গালানের স্ত্রী, আর থাঙ্গালানের আসল নাম ছিল আমর। এই নাগা উপজাতির সর্দার এখানকার স্বর্ণ রক্ষা করার দায়িত্ব আরাধা আর আমারকে দিয়েছিল। উঁচু জাতের অনেক রাজারা এই স্বর্ণ চুরি করতে এসেছিল, তাই সর্দার আরাধা আর আমারকে নির্দেশ দেয় এই স্বর্ণ যেন তারা রক্ষা করে। যুদ্ধের জন্য আমার সৈন্য নিয়ে রওনা দেয়। থাঙ্গালানের অতীতের সব কথা মনে পড়ে যায়। ক্লাইমেন্ট আরাধাকে মারতে আসলে থাঙ্গালান এক ধাক্কা মেরে ক্লাইমেন্টকে সরিয়ে দিয়ে আরাধাকে বাঁচিয়ে নেয়। আরাধা বুঝতে পারে থাঙ্গালানের সবকিছু মনে পড়ে গেছে। ক্লাইমেন্ট অবাক হয়ে যায়। থাঙ্গালান বলে, আমার সবকিছু মনে পড়ে গেছে, এখান থেকে শোনা তো দূরের কথা, একটা মাটির টুকরো পর্যন্ত নিয়ে যেতে। এরপর ক্লাইমেন্টের সাথে থাঙ্গালানের মারামারি শুরু হয়। আরাধা ক্লাইমেন্টকে মারতে গেলে ক্লাইমেন্ট একটা ছুরি দিয়ে আরাধার পেটে আঘাত করে। পেট কেটে যেয়ে ঠিক আগের মতোই রক্তের বন্যা বয়ে যায়। থাঙ্গালান আরাধার এই অবস্থা দেখে ভীষণ রেগে যায় আর ক্লাইমেন্টকে মেরে ফেলে। থাঙ্গালান আরাধার কাছে ক্ষমা চেয়ে বলে, আমি সব ভুলে গিয়েছিলাম, কিন্তু এখন আমার সব মনে পড়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। যুদ্ধে পরাজিত হলে সবাইকে বন্দী বানিয়ে নিচু উপজাতির সাথে রাখা হয়। এরপর থেকে বিভিন্ন রূপে, কখনো কাদিয়া বা কখনো অন্য রূপে, উঁচু জাতের লোকদের স্বর্ণ খুঁজে বের করতে সাহায্য করেছে, কিন্তু বিনিময়ে তারা কিছুই পায়নি। উঁচু জাতের লোকরা তাদেরকে শুধু ব্যবহারই করেছে। কিন্তু এবার ইংরেজদের হয়ে এখানে সোনা উদ্ধার করতে এসেছিলাম এই অসহায় মানুষদের মুখের দিকে তাকিয়ে। এখান থেকে যদি একটু সোনা তারা নিয়ে যেতে পারে তাহলে বাকি জীবন তাদের অনেক সুখে কাটবে। আরাধা বলে, সত্যিই কি তুই এই সোনা ভালো কাজের জন্য ব্যবহার করবি? থাঙ্গালান বলে, হ্যাঁ। আরাধা বলে, যা, চেষ্টা করে দেখ। থাঙ্গালান গুহার ভিতরে চলে যায়। চকচকে কিছু একটা আলোর মতো দেখা যায়। এটাই হচ্ছে আসল সোনা। থাঙ্গালান সেখান থেকে এক টুকরো সোনা নিয়ে বের হয়ে আসে। সোনার দলাটা দেখে সবাই সেই সোনার দলায় হাত বুলায়। আসলে এরা সবাই নাগা উপজাতিরই লোক, তাই তারা সবাই এই সোনা রক্ষার দায়িত্ব নেয়। আর এখানেই প্রতিবাদী কণ্ঠস্বরের মাধ্যমে সিনেমাটি শেষ হয়ে যায়।